বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সের গোল 2030। বিগত কয়েক বছরের মন্থর গতিতে চললেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এতে যোগ হয়েছে নতুন মাত্রা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে সামরিক সরঞ্জাম ও উন্নত অস্ত্রশস্ত্র কেনার প্রক্রিয়ায় গতি আনা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনের প্রস্তুতির এ সময়ে কেন প্রতিরক্ষার এত বড় বিনিয়োগের সিদ্ধান্ত? এটি কি কেবল নিয়মিত আধুনিকায়ন, নাকি এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক কোনো সমীকরণ? এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মেঘের ভেতরে এক ধরনের চাপা উত্তাপ যেন কোনো অদৃশ্য ঝড়ে শ্বাস নিচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তরের করিডোরে আলো কম, কিন্তু জরুরি কাগজপত্রের গন্ধ তীব্র, যেন বহু দূরের যুদ্ধের আওয়াজই আগে শোনা যাচ্ছে। অন্যরা এখনো শুনে উঠতে পারেনি, দূরে কোথাও যুদ্ধ বিমানের শব্দ ভেসে আসছে, নরম কিন্তু ধারালো। প্রফেসর মোহাম্মদ ইউনূসের চোখের ভাঁজে ক্লান্তি নয়, বরং ইতিহাসের বোঝা। তিনি জানেন রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার, নির্বাচন এসব প্রয়োজনীয়, কিন্তু রাষ্ট্রের উপর ঝুলে থাকা বিশ্ব রাজনীতির ঝড় আরও বড়। আজকের পৃথিবীতে নিরাপত্তা ছাড়া একদিনও টেকা যায় না। করিডোরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, মনে হলো সময় নিজেই তার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে স্বীকৃতি দিচ্ছে। এই শান্ত দৃঢ়তা থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নকশা, একটি নকশা যার লক্ষ্য যুদ্ধ নয়, বেঁচে থাকা। ডক্টর ইউনূস সরকারের সূচনা হয়েছিল 3টি অঙ্গীকার নিয়ে: রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার এবং অবাধ নির্বাচন। রাজপথের আন্দোলনে নিহত তরুণদের রক্ত, বিশ্ববিদ্যালয়ের চত্বরে জেগে থাকা হাজার মানুষের আশা, সব মিলিয়ে এই সরকারের জন্ম যেন এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। কিন্তু 1.5 বছর পর চিত্রটা আর আগের মতো নেই। রাষ্ট্রের প্রতিটি কৌশলগত বৈঠকে এখন আলোচ্য সূচির শীর্ষে থাকে প্রতিরক্ষা সক্ষমতা। অর্থাৎ যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল, তারা এখন ব্যস্ত অস্ত্র, যুদ্ধ বিমান, সাবমেরিন আর ড্রোনের হিসাব কষায়। একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন এত বড় সামরিক ব্যয়? এটা হয় আত্মরক্ষার কৌশল নয়, রাজনৈতিক নিরাপত্তার ঢাল। এই মন্তব্যই এখন ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশে এখন যে সামরিক চুক্তিগুলো চলছে, তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, এগুলো নতুন ভূ রাজনৈতিক অবস্থান তৈরি করছে। চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি প্রকল্প, পাকিস্তানের সঙ্গে JF-7 থান্ডার যুদ্ধ বিমান, ইউরোপের সঙ্গে ইউরোফাইটার টাইফুন, তুরস্কের T-129 অটাক হেলিকপ্টার, দক্ষিণ কোরিয়ার সাবমেরিন, এমনকি যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হল হেলিকপ্টার। এই পুরো তালিকায় যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা। চীনের প্রযুক্তি মানে বেইজিংয়ের প্রভাব, পাকিস্তানের যুদ্ধ বিমান মানে ইসলামাবাদের সাক্ষ্য, ইউরোপের টাইফুন মানে পশ্চিমা বিশ্বাস অর্জন, আর যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক মানে ওয়াশিংটনের আশীর্বাদ। সবাইকে একসঙ্গে খুশি রাখা সম্ভব? ইতিহাস বলে কখনো না। তবু বাংলাদেশ চেষ্টা করছে, কারণ ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন রাজনৈতিক বৈধতা এখন কূটনৈতিক শক্তির উপরে নির্ভরশীল। চীনের সহায়তায় 600 কোটি টাকার ড্রোন কারখানা, পাকিস্তানের সঙ্গে 9,000 কোটি টাকার JF-7 চুক্তি, আর চীনা J-10C বা 10C যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য 27,000 কোটি টাকার ব্যয়। এই সংখ্যাগুলোকে শুধু বাজেটের অঙ্ক নয়, এটা আগামী 2 দশকের অর্থনৈতিক দায় প্রতিরক্ষা। বিশ্লেষকরা বলেছেন, যুদ্ধ বিমান কেনা মানে শুধু অস্ত্র কেনা নয়, এটা রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর এক দীর্ঘমেয়াদী বন্ধন। এই চুক্তিগুলো যে দেশগুলোর সঙ্গে হচ্ছে, তার মানে আগামী দশক জুড়ে বাংলাদেশ এই দেশগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই সিদ্ধান্তগুলো এখনই ইতিহাস লিখেছে। কিন্তু এদিকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, রিজার্ভ কমছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তাহলে যুদ্ধ বিমান এখন কেন? পাকিস্তানের সঙ্গে JF-7 এর চুক্তি খবর প্রকাশের পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারত থেকে। দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশ যদি পাকিস্তানের যুদ্ধ বিমান নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে। ভারতের উদ্বেগ অকারণ নয়, কারণ এই চুক্তি মানেই ভারতের 2 শত্রু,
চীন ও পাকিস্তান এখন ঢাকার সামরিক অংশীদার। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছে, বাংলাদেশের এই সামরিক মরলিতে রাজনৈতিক বার্তা স্পষ্ট। তারা আর ভারতের ছায়া থাকতে চায় না, কিন্তু ভারত একা নয়, ওয়াশিংটনেও গঞ্জন। বাংলাদেশ হয়তো চীন, পাকিস্তান টেকনো অলায়েন্সে যোগ দিচ্ছে। এদিকে বেইজিং এর গণমাধ্যমে প্রশংসার ঢেউ। বাংলাদেশ এখন নতুন আত্মবিশ্বাসে উদ্ভাসিত। এই বহুমুখী প্রতিক্রিয়া প্রমাণ করেছে ঢাকার সামরিক পদক্ষেপ এখন আঞ্চলিক শক্তি ভারসাম্যের নতুন কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার, গণতন্ত্র আর স্বচ্ছতার প্রতীক, কিন্তু ভেতরে ভেতরে তার সরকার চালাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা রূপান্তর। অনেকে বলছেন এটা সফট ফেস হার্ডকোর নীতির প্রতিফলন, বাইরে নরম ভেতরে কঠোর। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ডক্টর ইউনূস বুঝেছেন সংস্কারের ভাষায় যতই বলা হোক, ক্ষমতা টিকিয়ে রাখতে হলে লাগবে শক্তির বার্তা। এই শক্তির বার্তায় এখন যুদ্ধ বিমান আর ড্রোনে প্রতিফলিত হচ্ছে, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে তেমন প্রচার করছে না। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতর প্রতিদিনই নতুন প্রস্তাব আসছে, আরও দ্রুত এগোতে হবে, সময় কম। এ যেন এক দৌড়, নির্বাচনের আগে দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে লিখে ফেলার দৌড়। রাজধানীর বাইরে গ্রামগঞ্জে মানুষ হয়তো অনেকেই জানে না কত বড় পরিবর্তন হচ্ছে। দেশের কৌশলগত কাঠামোয় চায়ের দোকানে এখনো আলোচনার বিচার হবে। কেউ ভাবছে না এই চুপচাপ রাতগুলোয় কোটি কোটি টাকার সামরিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এক অর্থনীতিবিদ জানান, বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে, সেখানে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মানে উন্নয়ন খাতে কাটা। আগামী প্রজন্মের ঘাড়ে তোলা হচ্ছে দায়ের বোঝা, কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন এটা ভবিষ্যতের বিনিয়োগে। যে রাষ্ট্র আত্মরক্ষায় দুর্বল, সে কোনো সংস্কার টিকিয়ে রাখতে পারে না। দুই পক্ষের তর্কে এটা সত্য ক্রমশ পরিষ্কার। রাষ্ট্রের সংস্কার এখন আর শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা অস্ত্রের ভাষায়ও লেখা হচ্ছে। আজকের বিশ্ব এখন অদৃশ্য যুদ্ধক্ষেত্র। শক্তিধর রাষ্ট্রগুলো কেবল ট্যাঙ্ক, মিসাইল নিয়ে লড়ছে না। ডেটা, সাইবার নেটওয়ার্ক, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, এই নতুন উপাদানগুলোই আধুনিক শক্তির মূল হাতিয়ার। এই বাস্তবতা এমন, যেখানে যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশকে বিপর্যস্ত করে ফেলা যায়। তার বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, ডিজিটাল অবকাঠামো বা বন্দরগুলো লক্ষ্য করে পরিচালিত সাইবার অপারেশনে। বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি শিল্প, সবই এখন বৈশ্বিক সংকটের মাঝেও টিকে থাকার জন্য অপরিহার্য। কিন্তু এইসব অর্জন তখনই অর্থবহ যখন দেশ নিরাপদ থাকে। রাজনৈতিক সংস্কার, ন্যায় বিচার ও অবাধ নির্বাচন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ। কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখার প্রথম শর্ত নিরাপত্তা। বিশ্বের মানচিত্রে ছোট রাষ্ট্রকে আজ আর কেউ রক্ষা করে না। সাম্রাজ্যের ছায়া আগের মতো নেই, জোট রাজনীতি আগের মতো পরিষ্কার নয়। প্রতিটি দেশ এখন নিজের ঢাল নিজেকেই গড়তে বাধ্য। তাই বাংলাদেশের প্রতিরক্ষা নীতি যদি দ্রুত রূপান্তর না ঘটত, তবে পিছিয়ে পড়ার সংখ্যা ছিল বাস্তব। এই পটভূমিতে ইউনূস সরকারের সিদ্ধান্তগুলো স্পষ্ট হতে শুরু করে। দেশকে কেবল শান্তির ভাষণ দিয়ে রক্ষা করা যাবে না, প্রয়োজন প্রস্তুতি, সক্ষমতা এবং আধুনিকরণ। এই জন্য ড্রোন ঘাঁটি, সাবমেরিন রুট, রাডার স্টেশন, বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। কিছু মানুষের চোখে এগুলো ব্যয়, কিন্তু তার চোখে এগুলোই স্বাধীনতার দেয়াল। অন্তরা মণ্ডল, ডিবিএন নিউজ।